আজকের এই ভিডিওতে আমরা জানব ডিজাইন এবং লেআউট সম্পর্কে। ডিজাইন এবং লেআউট মূলত আমাদের একটি পেজকে সুন্দর করে সাজানো গোছানোর জন্য ব্যবহার করা হয়। তো আমরা যদি চাই একটি পেজে বর্ডার ইউজ করতে অথবা পেজকে কালার করতে, এই ক্ষেত্রে আমরা ডিজাইন এবং লেআউট ব্যবহার করতে পারি। এর আগেও আমরা ডিজাইন এবং লেআউট সম্পর্কে শিখেছিলাম। সেটি শিখেছিলাম আমরা টেবিলের ক্ষেত্রে। যদি আমরা একটি টেবিল নেই তাহলে দেখবেন এখানে আমাদের ডিজাইন এবং লেআউট চলে আসছে। তো এই ডিজাইন এবং লেআউট মূলত আমাদের টেবিলের সংক্রান্ত কাজের জন্য দেওয়া হয়েছে। তো এই ডিজাইন এবং লেআউট সাধারণত আমাদের পেজে কাজ করার জন্য দেওয়া হয়েছে। ডিজাইন এবং লেআউট সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে পেজ সম্পর্কে। তো আমরা কোনো কিছু লেখার পরে এটি একটি কাগজে প্রিন্ট করার প্রয়োজন হয়। তো আমরা সাধারণত দুই ধরনের পেজ ব্যবহার করি। একটি হলো A4 সাইজের পেজ আর একটি হলো লিগ্যাল পেজ। তো আমাদের যত কাজ করি তার ভিতর প্রায় 90% কাজে আমাদের A4 সাইজের পেপার ব্যবহার করা হয়। লিগ্যাল পেপার সাধারণত কোনো দলিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর A4 পেপার আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা যত কাজ করি সব আমরা A4 পেপারে বের করি। আমরা যদি নেট থেকে কখনো একটা অ্যাডমিট কার্ড প্রিন্ট করি অথবা আমরা একটা ফটোকপি করি, আমরা যাই করি না কেন আমাদের প্রত্যেকটা কাজ আমাদের A4 সাইজের পেপারে করতে হয়। তো আমাদের এই যে এটি হলো একটি A4 সাইজের পেপার, এটির উইডথ হলো 8.27 ইঞ্চি এবং হাইট হলো 11.69 ইঞ্চি। এটি হলো একটি লিগ্যাল পেপার, এটির উইডথ হলো 8.50 ইঞ্চি এবং হাইট হলো 14 ইঞ্চি। আমরা যদি বাস্তবে একটি চিঠি লিখি তাহলে সর্বপ্রথম আমরা একটি পেজ সংগ্রহ করি, তারপরে তার মধ্যে আমাদের চাহিদা মতো আমরা মার্জিন টেনে নিই, তারপরে আমরা আমাদের লেখা শুরু করি। তো আপনি যদি কম্পিউটারে কোনো কিছু লিখতে চান তাহলে সর্বপ্রথম আপনার একটি পেজ সিলেক্ট করতে হবে, তারপরে সেটির মার্জিন দিতে হবে, তারপরে আপনার লেখা শুরু করতে হবে। তো আমাদের এই পেজ সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আমরা ডিজাইন এবং লেআউট থেকে করতে পারবো। তো চলুন আমরা প্রথমে ডিজাইন সম্পর্কে একটু জানি। তো ডিজাইনের মধ্যে আমাদের প্রথমে এই দিকে কিছু স্টাইল দেওয়া আছে। তো এই স্টাইলগুলো সাধারণত আমাদের ব্যবহার করা হয় যে একটি লেখা কিরকম হবে, এর লাইন হাইট কতটুকু হবে এবং এর টাইটেলগুলো কিরকম হবে। এখান থেকে চাইলে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তবে আমরা এখান থেকে কখনো এগুলো ব্যবহার করব না, কারণ আমরা অলরেডি শিখে গেছি যে কিভাবে একটি লেখাকে বড় করতে হয়, কিভাবে লাইন স্পেসিং বাড়াতে কমাতে হয়। মোট কথা লেখার জন্য আমাদের যে কমান্ডগুলো দরকার এগুলো আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের এগুলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা এখান থেকে সরাসরি এই অপশনগুলো ব্যবহার করবেন। এই অপশনের মধ্যে প্রথমে আছে আমাদের ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কের কাজ কি? ওয়াটারমার্কের কাজ হলো, তা আমরা যদি কোনো কোচিং সেন্টার অথবা কোনো স্যারের শিট দেখি সেখানে দেখবেন পেজের মধ্যে স্যারের নাম লেখা আছে। আমাদের যদি কখনো এরকম প্রয়োজন হয় তাহলে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবো। তো এটা হলো আমাদের একটি কম্পিউটার শিট। তো আমি চাচ্ছি এখানে ওয়াটারমার্ক ব্যবহার করতে। এই ক্ষেত্রে আমাদের ওয়াটারমার্কের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এই দিকে কিছু ডিজাইন দেওয়া আছে। আমি চাইলে এইখান থেকে একটি ডিজাইন ব্যবহার করতে পারি অথবা আমি চাইলে সরাসরি কাস্টম ওয়াটারমার্কেও চলে আসতে পারি। তো আমি এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে চলে আসলাম। তো এখান থেকে আমাদের টেক্সট ওয়াটারমার্ক এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে টেক্সট। তো এখানে যেই লেখাটা থাকবে সেটি আমি কেটে আমাদের মন মতো যেটি দরকার সেটি লিখে দিব। আপনার লেখা যদি হয়ে যায় তাহলে আপনি ওকেতে ক্লিক করবেন। তার আগে চাইলে আপনি ফন্ট পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু আপনি ওয়াটারমার্কে লেখা ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার মন মতো যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আমি সাপোজ এই ফন্টে দিলাম, দেওয়ার পরে আমি ওকে দিলাম। তাহলে দেখেন আমাদের এই যে ওয়াটারমার্ক হয়ে গেল, আমাদের প্রত্যেকটা পেজে এই লেখাটা এইদিকে চলে গেল। তো আমাদের হেডার ফুটারে কি করে? হেডার ফুটারে আমাদের একটি পেজের উপরে কোনো কিছু লিখলে সেটি প্রত্যেকটা পেজে চলে যায়। ওয়াটারমার্ক দিলে আমাদের লেখাটা পেজের মাঝখানে থাকবে এবং লেখাটা একটু অস্পষ্টভাবে থাকবে, যাতে আমাদের এই শীটটি অন্য কেউ কপি করলেও আমাদের এই নামটি থেকে যায়। তো এটা হলো ওয়াটারমার্কের ব্যবহার। তো আপনি যদি চান যে ওয়াটারমার্কটা উঠিয়ে দিতে, এই ক্ষেত্রে আবার ওয়াটারমার্কে ক্লিক করবেন। ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে রিমুভ ওয়াটারমার্ক লেখা আছে। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তারপরে আছে পেজ কালার। যদি আপনি পেজ কালার ক্লিক করেন এখান থেকে আপনি পেজের যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু আপনি প্রিন্ট করার ক্ষেত্রে কখনো এটি ব্যবহার করবেন না। তো এটি ছিল আমাদের পেজ কালার অপশন। আপনি এখান থেকে যেটি দিবেন সেটি পেজটা কালার হয়ে যাবে। তো আপনারা কখনোই এই পেজ কালার ব্যবহার করবেন না।
তো আমি এখান থেকে নো কালার দিয়ে দিলাম। তারপরে আছে পেজ বর্ডার। তো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন আমাদের এই পেজের চারিদিকে যে বর্ডারটি দেওয়া হয় সেটি মূলত পেজ বর্ডারের মাধ্যমে আমরা দিতে পারি। তো এটি একটি পেজ বর্ডার। তারপরে আমাদের দেখেন এই যে এরকম, যদি আমরা চাই এরকম কোনো পেজ বর্ডার দিতে, এই ক্ষেত্রে আমাদের পেজ বর্ডার অপশনটি ব্যবহার করতে হবে। যদি আমরা এরকম পেজ বর্ডার দিতে চাই তাহলে আমাদের পেজ বর্ডারে ক্লিক করতে হবে। পেজ বর্ডারে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে আমাদের পেজ বর্ডার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আমাদের আর্ট লেখা আছে, এই আর্ট থেকে আমাদের যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে দিই তাহলে আমাদের পেজের বর্ডারটা ওই ডিজাইনের মতো হয়ে যাবে। তো আমি এখান থেকে ওকে দিতে হবে। তো আমি এখানে ওকে দিলাম। তো এই যে দেখেন আমাদের পেজ বর্ডারটা হয়ে গেল। তো আমাদের পেজ বর্ডারটা বর্তমানে অনেকটা চিকন টাইপের হয়েছে। যদি আমি চাই পেজ বর্ডারটা মোটা করতে, এই ক্ষেত্রে আবার পেজ বর্ডার অপশনে আসবেন, এখান থেকে উইডথ দেওয়া আছে, এই যে এখানে উইডথ দেওয়া আছে 10 পিটি। তো আপনার চাহিদা মতো এটি বাড়িয়ে দিবেন। তো আমি চাচ্ছি এটি ডাবল করার জন্য, এই ক্ষেত্রে আমি এখানে 20 পিটি দিয়ে ওকে দিব। তাহলে দেখেন বর্ডারটি আগে যা ছিল তার ডাবল হয়ে গিয়েছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার মন মতো এই পেজ বর্ডার বড় ছোট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আবার 25 পিটি দিলাম, ওকে দিলাম। তো দেখেন বর্ডারটা আমাদের আগের চেয়ে একটু বড় হয়ে গেল। তারপরে যদি চান আপনি এই বর্ডারটা উঠিয়ে দিতে, এই ক্ষেত্রে আবার পেজ বর্ডারে ক্লিক করবেন। পেজ বর্ডারে ক্লিক করার পর আর্টের অপশনে ক্লিক করবেন, তারপরে একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসলে দেখবেন নান লেখা আছে। তো আমি এখান থেকে নানে ক্লিক করলাম, নানে ক্লিক করার পর ওকে দিলাম। তো এখন দেখেন আমাদের পেজ বর্ডারটা চলে গেছে, কিন্তু আমাদের এখানে একটি দাগ থেকে গেছে। তো আমি চাচ্ছি এই দাগটাও উঠিয়ে দেওয়ার জন্য, এই ক্ষেত্রে আবার পেজ বর্ডারে যাবেন। তো আপনারা এখানে নান দেওয়ার সাথে সাথে আপনারা এই দিকেও নান অপশন সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার এই বর্ডারটি আর থাকবে না। তো এখন আমি ওকে দিলাম। তো এই যে দেখেন আমাদের পেজ বর্ডারটা চলে গেছে। তো আবার যদি চান পেজ বর্ডার দিতে তাহলে আবার পেজ বর্ডারে আসবেন, আসার পরে আর্ট, আর্ট থেকে এখানে আপনার মন মতো একটি বর্ডার সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ওকে দিবেন। তাহলেই দেখবেন আপনার পেজ বর্ডারটি চলে এসেছে। তো এটা ছিল আমাদের পেজ বর্ডারের কাজ। আশা করি আপনারা সবাই ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে আছে লেআউট। তো লেআউট মূলত একটি পেজ নিয়ে কাজ করে। তো আমরা যদি লেআউটে ক্লিক করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আমরা যদি বাস্তবে কোনো কিছু লিখি তাহলে সর্বপ্রথম আমরা একটি পেজ সিলেক্ট করি। তো আমাদের কম্পিউটার ক্ষেত্রেও তাই, যদি আমরা কম্পিউটার কোনো কিছু লিখি তাহলে সর্বপ্রথম আমাদের পেজ লেআউটে আসতে হয়। তো এতদিন আমরা কি করতাম, এতদিন আমরা হোম থেকে আমরা সর্বপ্রথম নো স্পেসিং সিলেক্ট করতাম, তারপরে আমাদের এখান থেকে ফন্টের নাম, তারপরে ফন্টের সাইজ, তারপরে আমরা লেখা শুরু করতাম। কিন্তু এখন থেকে আপনারা সবসময় কি করবেন, তো আপনারা কিছু যদি লিখতে চান তাহলে প্রথমে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরেই আপনাদের সর্বপ্রথম কাজ হলো লেআউটে চলে আসা। তো লেআউটে চলে আসবেন, আসার পরে কি করবেন, এখান থেকে একটি সাইজ সিলেক্ট করে দিবেন। তো আমরা সাইজে ক্লিক করলাম, সাইজে ক্লিক করার পর এইদিকে বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে। তো আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি যে আমাদের দুই ধরনের পেপার সবচেয়ে বেশি ব্যবহার হয়, একটা হলো A4 সাইজের পেপার, আরেকটা হলো লিগাল সাইজের পেপার। তো আমাদের এইখানে A4 এবং লিগাল দুইটাই দেওয়া আছে। তো আপনি আপনার কাজের ধরন অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে A4 সাইজের পেপারটি সিলেক্ট করব। তো এখানে দেখেন আমাদের A4 লেখা আছে এবং এর পাশে এটির সাইজ কত সেটিও আমাদের এখানে দেওয়া আছে। তো আমি A4 এ ক্লিক করলাম। A4 এ ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটা দেখবেন একটু পরিবর্তন হয়েছে। তো আগের যেই পেপার সাইজটা ছিল সেটি থেকে এখন এটি A4 সাইজে পরিবর্তন হয়ে গিয়েছে। আশা করি সাইজ সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। তারপরে আছে মার্জিন। তো আপনি যদি মার্জিনে ক্লিক করেন তাহলে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, সরাসরি কাস্টম মার্জিনে চলে আসবেন। তো আমরা যদি দেখেন, আমরা যদি বাস্তবে একটি পেজে কোনো কিছু লিখি তাহলে কিন্তু আমরা মার্জিন সাধারণত দুই দিকে দিই, একটা হলো বাম দিকে, আরেকটা হলো উপরের দিকে। কিন্তু কম্পিউটারে কোনো কিছু লিখতে চাইলে আমাদের মার্জিন চারদিকে দিতে হয়। একটি হলো টপ, অন্যটি হলো বটম এবং অন্যটি হলো ইনসাইড এবং আউটসাইড। টপ মানে উপরে, বটম মানে নিচে, ইনসাইড মানে বাম দিকে এবং আউটসাইড মানে ডান দিকে। তো আপনারা আপনাদের প্রয়োজন মন মতো এই মানগুলো পরিবর্তন করে দিবেন। তো এই মার্জিনগুলো সাধারণত আমাদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে। যদি আপনি কোনো চিঠিপত্র লিখেন এই ক্ষেত্রে মার্জিন প্রায় সব দিকে সমান থাকে, কিন্তু আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন লেখেন এই ক্ষেত্রে মার্জিন দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তো আমরা যদি অ্যাপ্লিকেশন লিখতে চাই এই ক্ষেত্রে আমরা এখানে আনুমানিক একটি মার্জিন দিলাম। তো আমরা চাইলে টপে 0.75 ইউজ করতে পারি, তারপরে বটমে আমরা 0.50 দিলাম, তারপরে লেফট মানে ইনসাইড। তো আপনারা দেখবেন কোনো অ্যাপ্লিকেশন লেখার সময় আমাদের লেফট সাইডে কিন্তু জায়গাটা একটু বেশি প্রয়োজন, এই ক্ষেত্রে আমি ইনসাইড অথবা লেফটে 1.25
দিয়ে দিলাম। তারপরে আছে আউটসাইড, আউটসাইড হলো আমাদের রাইট সাইড। তো রাইট সাইডে আমি দিলাম 0.50। তো এটা দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে ওকে দিলাম। তো এই যে দেখেন আমাদের মার্জিনটা হয়ে গিয়েছে, কিন্তু এখন মার্জিনটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। যদি আপনি চান মার্জিনটা একটু ভালোভাবে বুঝতে, এই ক্ষেত্রে আপনারা ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে গ্রিড লাইন, যদি আপনারা গ্রিড লাইনে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার মার্জিনটা টপে কতটুকু আছে, লেফটে কতটুকু আছে, এবং রাইটে কতটুকু আছে, এবং নিচে কতটুকু আছে। তো আপনারা গ্রিড লাইন অপশনটি ব্যবহার করলে খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের পেজের মার্জিনটা কোন দিকে কতটুকু আছে। এখন যদি আপনি এই পেজের ভিতর কোনো কিছু লেখেন তাহলে সে উপরের দিকে এতটুকু জায়গা খালি রাখবে, বাম দিকে এতটুকু জায়গা খালি রাখবে, এবং ডান দিকে এতটুকু জায়গা খালি রাখবে, এরপরে নিচে এতটুকু জায়গা খালি রাখবে। তো এই ধরনের মার্জিন সাধারণত কোনো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু যদি আমরা কোনো নোটিশ বা অফিসিয়াল কোনো কাজ করি এই ক্ষেত্রে দেখবেন মার্জিন সব দিকে সমান থাকে। তো এখন যদি আমি চাই মার্জিন সব দিকে সমান করার জন্য এই ক্ষেত্রে আমাদের লেআউটে আসতে হবে। তো লেআউটে আসার পরে মার্জিন, মার্জিন থেকে আবার কাস্টম মার্জিন। তো এই ক্ষেত্রে আমরা সব দিকে 0.75 অথবা 0.60 অথবা 0.50 দিতে পারি, সেটি আপনার কাজের ধরন অনুযায়ী বা আপনার মন মতো দিতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে সব দিকে 0.50 দিতে। তো এই ক্ষেত্রে আমি এখানে লিখলাম 0.50, 0.50, 0.50, এবং এই দিকে লিখে দিলাম 0.50। যদিও এটি দেওয়া ছিল তারপরে আমি এটি কেটে লিখে দিলাম। তো এখানে আমি ওকে দিলাম। তো ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের মার্জিনটা আবার পরিবর্তন হয়ে গেছে, মানে সব দিকে সে এতটুকু জায়গা খালি রাখবে। তো এখন যদি চাই আমি আবার গ্রিড লাইনটা উঠিয়ে দিতে, এই ক্ষেত্রে আবার আমাদের ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পরে গ্রিড লাইন, তো আমরা গ্রিড লাইনটা উঠিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের মার্জিনের কাজ। তারপরে আছে ওরিয়েন্টেশন। তো আমাদের ওরিয়েন্টেশনে সাধারণত দুই ধরনের অপশন পাওয়া যায়, একটি হলো পোর্ট্রেট আর একটি হলো ল্যান্ডস্কেপ। যদি আমরা পোর্ট্রেটে ক্লিক করি তাহলে আমাদের পেজটা বর্তমানে যেভাবে আছে এভাবে থাকবে। যদি আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে আমাদের পেজটা হেলানো অবস্থায় আসবে। তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ধরনের অপশন ইউজ করা হয়। তো আমরা চাইলে ওরিয়েন্টেশন ব্যবহার করে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করতে পারি। এরপরে আছে কলাম। আমরা চাইলে একটি পেজকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিতে পারি। তো কলামে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন রকম অপশন আসবে, এখান থেকে আমি 2 কলামে দিলাম। তো এখন 2 কলাম দেওয়ার সাথে সাথে আমাদের এই পেজটি দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো এটা আসলে এখন ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এটি বোঝার উপায় কি? এটি বোঝার উপায় হলো আপনি এখানে আগে কিছু লিখবেন। তো আমি এখানে কিছু লিখে নেই। তো এই যে দেখেন আমাদের যখন এইখানে দি লেখাটা শেষ হয়েছে তখন কিন্তু কার্সরটা অটোমেটিক নিচে চলে আসছে। তো আমাদের এই কলামটা এইখান থেকে এই পর্যন্ত, আবার আমাদের আরেকটি কলাম এইখান থেকে এই পর্যন্ত। যখন আপনার এই সাইডের কলামটা লেখা শেষ হবে তখন আপনার কার্সরটা অটোমেটিক এই সাইডে চলে আসবে। যদি আপনি চান এই লেখা শেষ হওয়ার আগেই আপনি কার্সরটা এইদিকে আনতে, এই ক্ষেত্রে আপনি ব্রেক্স ইউজ করতে পারেন। যদি আপনি ব্রেক্সে ক্লিক করেন তাহলে একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনারা কলাম সিলেক্ট করে দিবেন। যদি আপনারা এখান থেকে কলাম সিলেক্ট করেন তাহলে দেখবেন আমাদের কার্সরটা এই কলাম থেকে সরাসরি এই কলামে চলে আসছে। তো এখানেও আমি কিছু লিখে দিই। তো আপনি যদি চান এই কলামের মাঝখানে একটি লাইন টানতে, এই ক্ষেত্রে আপনারা কলামে অপশনে ক্লিক করবেন, তারপরে মোর কলাম থেকে এই যে লাইন বিটুইন দেওয়া আছে এই অপশনটিতে টিক চিহ্ন দিবেন। যদি এই অপশনটিতে টিক চিহ্ন দেওয়ার পরে ওকে দেন তাহলে কিন্তু আপনার এখানে একটি লাইন চলে আসবে। তো এই লাইনটি আপনার লেখা অনুযায়ী বড় হতে থাকবে। তো আমি এখানে কয়েকটি ইন্টার ব্যবহার করি। তো এই যে দেখেন আমি ইন্টার ব্যবহার করতেছি আর এই লাইনটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো আপনার লেখা যত বেশি হবে আপনার লাইনটা তত বড় হতে থাকবে। তো এটা হলো আমাদের কলামের কাজ। আশা করি আপনারা সবাই এই কলাম সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এরপরে আছে আমাদের আফটার। আফটারের কাজ হলো কি, আমরা প্রথমে বলেছিলাম কোনো কিছু লেখার শুরুতে আমাদের সর্বপ্রথম হোম থেকে নো স্পেসিং সিলেক্ট করতে হবে। তো এটি কেন করা হয়? এটি করলে আমাদের একটি লাইন থেকে আরেকটি লাইনের যে গ্যাপ এটি খুব স্বাভাবিক থাকে, চাইলে আমরা এটি বড় এবং ছোট করতে পারি। কিন্তু আপনি যদি লেখার শুরুতে নো স্পেসিং দিতে ভুলে যান, তো লেখার পরে আপনি যদি নো স্পেসিং দেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন। তো আমরা দেখি লেখার পরে আমরা যদি নো স্পেসিং এ দেই তাহলে দেখেন আমাদের লেখাগুলো কিন্তু সবগুলোই পরিবর্তন হয়ে গিয়েছে। তো এর জন্য আমরা কখনোই
লেখার পরে নো স্পেসিং ব্যবহার করব না, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা নর্মাল অপশনে রেখেই আমাদের এই লাইন স্পেসিংগুলো খুব স্বাভাবিক রাখবো, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা লেআউটের এই আফটার ব্যবহার করতে পারি। তো আপনারা প্রথমে কি করবেন, এই লেখাগুলো সব সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই আফটারে দেখেন এখনো কিছু দেওয়া নাই, তো এখানে যাই থাকুক না কেন সেটি কেটে দিয়ে আপনারা জিরো লিখে দেবেন। যদি আপনারা জিরো লিখে এন্টার দেন তাহলে দেখবেন এটি খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের লেখাটা অনেকটা নো স্পেসিং এর মতোই হয়ে যাবে। তো আপনারা চাইলে এই লেআউট থেকে এই আফটার ব্যবহার এখান থেকে জিরো করে দিতে পারেন। তো এটি জিরো করে দিলে আপনারা যদি নর্মালে রেখেও কোনো কিছু লিখেন তাহলে সেটি খুব স্বাভাবিক হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা নর্মালি রেখেও লাইন স্পেসিং কমাতে পারবেন। তো এটি ছিল আমাদের আফটারের কাজ। তারপরে দেখেন আমাদের এইদিকে কিছু অপশন দেওয়া আছে, তো এই অপশনগুলো আমরা অলরেডি শিখে গেছি। তো এখানে দেওয়া আছে পজিশন, মানে আমাদের যদি কোনো পিকচার থাকে তাহলে পিকচারটা পজিশন কোথায় হবে। তারপরে এটি আছে র্যাপ টেক্সট, যেটি আমরা শিখেছি পিকচারের ক্ষেত্রে। পিকচার আনার পরে আমাদের প্রথমে র্যাপে ক্লিক করতে হয়, র্যাপে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট, এই অপশনগুলো দিতে হয়। তারপরে আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেকশন প্যান, অ্যালাইন, গ্রুপ, রোটেট। তো এগুলো আমরা অলরেডি শিখে গেছি। তো এই ক্ষেত্রে আমাদের এটি নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই। আশা করি সবাই ডিজাইন এবং লেআউট সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে।